আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্সের প্রথম সেমিস্টারের ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আর আজকে আমি তোমাদের সাথে আছি সাবরিনা সিরাজ, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। তোমরা নিশ্চয়ই অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলে তোমাদের ক্লাসগুলো কেন শুরু হচ্ছে না। তো যাই হোক, হয়তোবা আমাদের সরাসরি ক্লাসগুলো নেওয়া এখন বৈশ্বিক পরিস্থিতি করোনার কারণে সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা এখন অনলাইন ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। গতকালকে থেকে কিন্তু তোমাদের শেরেবাংলা নগর ঢাকা এটিআই এর অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের এটা ইংলিশ ক্লাস হবে, আর এটা কিন্তু তোমাদের প্রথম ক্লাস। আচ্ছা, ক্লাস শুরুর পূর্বে তোমাদের একটু কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে, ইংলিশ নামটা শুনে অনেকেই কিন্তু একটু ভয় পায়। হ্যাঁ, অনেকের মধ্যে একটা ভয় চলে আসে যে আম, ইংলিশ খুব কঠিন, আহ, বাংলা তো সহজ, বা অঙ্ক হয়তো পারা যাবে। কিন্তু অনেকে ভাবে যে ইংলিশ হয়তো বা খুব কঠিন, কিভাবে পারবো, অনেকের মনে ভীতি চলে আসে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভয় পাবে না। আমি সবসময় চেষ্টা করব, যতগুলো ক্লাস নেই সেটা অনলাইনেই হোক, বা যদি আমাদের এই এটিআই খুলে যায়, তাহলে যদি তোমরা সরাসরি চলে আসো, তোমাদের সাথেই থাকবো সবসময়। তো সবসময় চেষ্টা করব কিভাবে খুব সহজভাবে সুন্দরভাবে তোমাদের ক্লাসটা শেষ করা যায়, তোমাদের ক্লাসগুলো নেওয়া যায়, সেই চেষ্টাই সবসময় করে যাব। এবং কিভাবে তোমাদের নাম্বারটা ভালো উঠানো যায়, সেই চেষ্টাটা সবসময় আমার ভেতর থাকবে। শুধু তোমাদের কাছে অনুরোধ, এই যে তোমাদের অনলাইন ক্লাসটা হচ্ছে, এই অনলাইন ক্লাসে তোমরা কিন্তু এই লাইভ ক্লাসটা যে হচ্ছে, এই ক্লাসে তোমরা জাস্ট একটু লাইভ ক্লাসের সাথে থাকবে। হ্যাঁ, এখন তোমরা কিভাবে সাথে থাকবে? তোমরা একটু কমেন্ট করবে যে ক্লাস কিরকম হচ্ছে, বা তোমরা যখন এখানে ভর্তি হয়েছো, ভর্তির সময় কিন্তু কি তোমাদের ভর্তি রসিদের ভেতর একটা সিরিয়াল নাম্বার ছিল। হুম, তোমরা হয়তো খেয়াল করে দেখবে ভর্তি রসিদের ভেতর তোমাদের একটা সিরিয়াল নাম্বার ছিল। ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু পরবর্তীতে তোমাদের রোল নাম্বার বা আইডি নাম্বার হবে এটিআই তে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তো তোমরা যদি কমেন্টে, ধরো কারো সিরিয়াল নাম্বার পড়েছে 50, এখন যদি তোমার কমেন্টে যদি নামের সাথে ওই 50 নাম্বারটা লেখো, তাহলে আমরা বুঝবো কি তুমি আমাদের সাথে লাইভে আছো, আমার সাথে ইংলিশ ক্লাসে লাইভে আছো। তার মানে 50 আইডি লাইভে আছে। এটা কিন্তু এক ধরনের ডিজিটাল হাজিরার মতো হবে। আচ্ছা, যাই হোক, শুরুতে কিছু কথা বলে নিলাম। এখন আমরা আমাদের সাবজেক্টে চলে যাই। আচ্ছা, আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ পার্ট 1। প্রথম সেমিস্টারে তোমাদের থাকবে ইংলিশ পার্ট 1। আর যখন তোমরা দ্বিতীয় সেমিস্টারে উঠবে, তখন তোমাদের আবার ইংলিশ থাকবে, ওইটা হচ্ছে পার্ট 2। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আমরা সাবজেক্ট কোডটা দেখি। আমাদের সাবজেক্ট কোডটা হচ্ছে 1512। হুম, আমাদের ইংরেজির সাবজেক্ট কোডটা হচ্ছে 1512। আচ্ছা, এবার আসি আমাদের সিলেবাসটা কি। আমি সিলেবাস শুরু করার পূর্বে প্রথমে তোমাদের একটু বলে নেই, তোমরা যদি, এটা আমি ইংরেজির জন্য বলতেছি না, হ্যাঁ, তোমরা যদি যে কোনো সাবজেক্টের, সেটা হচ্ছে বাংলা হোক, বা গণিত হোক, বা পদার্থ হোক, রসায়ন হোক, মানে তোমাদের এই সেমিস্টারের যে সাবজেক্ট গুলো আছে, তোমরা যদি সিলেবাসটা ভালোভাবে জানো, সিলেবাসটা সম্পর্কে যদি ভালোভাবে জ্ঞান রাখো বা দক্ষতা রাখো, তাহলে কিন্তু কি তোমাদের কিন্তু মানে মোটামুটি অনেক কাজ হালকা হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি সিলেবাসটা ঠিকভাবে না জানো, তাহলে কিন্তু তুমি কি পড়ার কোনো মানে খেই পাবে না। পড়ার গতিটা তোমরা কিন্তু হারিয়ে ফেলবে। যে সিলেবাসটা কি, কোন পার্টে কত মার্কস, এটা যদি তোমরা না জানো, তাহলে কিন্তু তোমরা কিন্তু পড়ার খেইটা হারিয়ে ফেলবে। তো সেই জন্য কিন্তু আজকে আমি তোমাদের সিলেবাসটা নিয়েই বেশি আলোচনা করব। আর আজকে যেহেতু আমাদের ইংলিশ প্রথম ক্লাস হচ্ছে, তো আজকে অবশ্যই চেষ্টা করব পড়াটা একটু কম করিয়ে সিলেবাসটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর সেকেন্ড ক্লাস থেকে আমরা পুরোদমে পড়ায় চলে যাব। আজকেও আমরা পড়বো না যে তা না, আজকেও আমরা পড়বো, কিন্তু আজকে আমরা একটু সিলেবাসটা নিয়ে বেশি আলোচনা করব, যাতে পরবর্তী এই সেমিস্টারে তোমাদের ইংরেজি নিয়ে অন্তত
কোনো সমস্যা না হয়। হ্যাঁ, যে তোমরা কোন পার্টে কত মার্কস বা কিভাবে কি আনসার করবে, কোনটা আনসার করলে ভালো হবে, এটা নিয়ে তোমাদের যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে দেখো সিলেবাস উইথ মার্কস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, কোন পার্টে কত মার্কস এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমে কি আছে? প্রথমে আছে সিন কম্প্রিহেনশন মার্কস। এখানে কত? এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 20 মার্কস। হুম, এখানে হচ্ছে 20 মার্কস। এরপরে কি আছে? এরপর বিতে আছে গ্রামার, গ্রামার মার্কস। এখানে কত আছে? এখানে আছে 30। আর এরপরে আছে কম্পোজিশন। কম্পোজিশনে কত মার্কস? কম্পোজিশনে মার্কস আছে 30। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে তোমরা বি আর সি গ্রামার মার্কস আর কম্পোজিশন মার্কস দেখে কিন্তু বুঝতে পারছো যে তোমাদের গ্রামার আর কম্পোজিশনের মার্কস কিন্তু বেশি সিন কম্প্রিহেনশনের থেকে। আচ্ছা, তাহলে আমাদের মোট মার্কস কত হলো? 20 আর 30 50, 50 30 80। তাহলে কিন্তু তোমাদের মোট মার্কস কিন্তু কি 80। আচ্ছা, এরপরে আসো আমরা কেন, আচ্ছা, প্রতিটা সাবজেক্ট পড়ার আগেই কিন্তু কি আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তাই না? তো ইংরেজি আমরা কেন পড়বো? আমরা তো ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসছি। যেমন আমরা ক্লাস ওয়ানে যখন আমরা ভর্তি হয়েছি বা যারা প্লেতে পড়েছো, নার্সারিতে পড়েছো, তখন কিন্তু আমাদের ইংরেজি, বাংলা, অঙ্ক এগুলো কিন্তু আমাদের একটা কমন সাবজেক্ট ছিল। তো সেই সাবজেক্টটা পড়ার জন্য কিন্তু কি আমাদের অবশ্যই অবজেক্টিভ থাকতে হবে। তো এখানে তোমাদের সহজ কিছু অবজেক্টিভস আমি দিয়েছি। আর আমি আরেকটা কথা বলে নেই, আমি আশা করব যেহেতু গতকালকে থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, আশা করি সবাই তোমরা বইগুলো কি কিনে ফেলেছো। আর এর ভেতর যদি কেউ বই কিনে না ফেলো, তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবে আগামী সপ্তাহের ভিতর বইটা কিনে ফেলতে, যে যে সাবজেক্ট। হ্যাঁ, আমি শুধু বলছি না যে শুধু ইংরেজি কিনতে হবে। যে যে সাবজেক্ট তোমাদের এবার আছে সেই সবকটি বই অবশ্যই তোমরা চেষ্টা করবে জোগাড় করে ফেলতে বা কিনে ফেলতে। আচ্ছা, এবার আমি একটু অবজেক্টিভসে আসি যে কেন আমরা ইংরেজি পড়বো। আচ্ছা, প্রথমে আসি, হেল্প দ্য লার্নার্স টু কমিউনিকেট ইন এ ওয়াইড রেঞ্জ অফ ইন্টারেস্টিং সিচুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে লার্নার যারা, লার্নারদেরকে কমিউনিকেট করার জন্য ইন্টারেস্টিং সিচুয়েশনের ভেতরে সাহায্য করে। হ্যাঁ, তারপর 2 নম্বর পয়েন্টটা আছে হেল্প টু ডেভেলপ দ্য লার্নার্স স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস সো দ্যাট দে ক্যান কমিউনিকেট অ্যাকুরেটলি। আচ্ছা, এই 2 নম্বর অবজেক্টিভস এর ক্ষেত্রে তোমরা একটু দেখো, এখানে 4টা ওয়ার্ড আছে। কি কি? স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টা ছাড়া কিন্তু কখনোই ভালোভাবে আমরা ইংরেজি পড়তেও পারবো না, লিখতেও পারবো না। ইভেন কোনো পরীক্ষায় যদি অ্যাটেন্ড করি, সেই পরীক্ষায় কিন্তু ভালো মার্কস পাবো না আমরা। সো আমাদের কিন্তু স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কিন্তু কি খেয়াল রাখতে হবে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস হচ্ছে, হ্যাঁ, তো তোমরা কিন্তু এই ক্ষেত্রে কি করবে, তোমাদের কিন্তু স্পিকিং এর সুযোগ নেই। কারণ সরাসরি যখন আমরা ক্লাস নিব, তখন কি ক্লাসে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, যে এটা বুঝেছো কিনা, বা না বুঝলে তোমরা ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারবে। কিন্তু এখানে শুধু তোমরা আমার কথা শুনছো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের এখানে স্পিকিং এর সুযোগ আছে, কিভাবে আমি বলে দিই। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। যদি তোমরা কোনো কিছু না বুঝো, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, স্যার এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। তাহলে আমি যদি আজকে ক্লাসের শেষে ওই কমেন্টগুলো পড়ে যদি উত্তর নাও দিতে পারি, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের এই ক্লাস নিয়ে কি কি সমস্যা ছিল সেগুলো সমাধান করার জন্য। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো তো? আমি কিন্তু ইংরেজিতে কথা বলছি না, হ্যাঁ, আমি কিন্তু বাংলায় কথা বলছি, কিভাবে কত ভালোভাবে তোমাদেরকে বোঝানো যায়, মানে কত সহজে তোমরা বুঝতে পারো, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি অবশ্যই ব্যবহার করব। আচ্ছা, তারপর আমরা 3 নম্বর অবজেক্টিভে যাই, ডেভেলপ গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আচ্ছা, গ্রামাটিক্যাল দেখো, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কিন্তু আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে। না হলে কিন্তু আমরা পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখতে পারবো না, ইভেন আমরা কিন্তু ইংলিশে একটা ওয়ার্ডও ঠিকভাবে বলতে পারবো না।
আচ্ছা, তারপর ৪ নাম্বার পয়েন্ট আছে ফর্ম ওয়ার্ডস অ্যান্ড ইউজ দেম অ্যাপ্রোপ্রিয়েটলি ইন সেন্টেন্সেস। আচ্ছা, এটা হচ্ছে আমরা যে কোনো একটা ওয়ার্ড সেন্টেন্স বলি না কেন, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের একটা কি করতে হবে, সঠিক ওয়ার্ড ব্যবহার করতে হবে। সঠিক ওয়ার্ড ব্যবহার যদি আমরা না করি তাহলে কিন্তু কি আমরা কিন্তু একটা বাক্য ঠিকভাবে লিখতে পারবো না। যেমন কেউ ইংরেজিতে 10 মার্কসের একটা প্যারাগ্রাফ এসেছে, সে একদম খাতা ভরে ভরে সব লিখে দিয়ে এসেছে, হ্যাঁ, ধরো যে পরীক্ষা দিয়ে বললো আমার খুব ভালো হয়েছে প্যারাগ্রাফ, সব লিখেছি। ধরো করোনার ব্যাপারে একটা প্যারাগ্রাফ এসেছে, করোনার ব্যাপারে কিছু লিখতে বলেছে, কিন্তু কি সে পুরো খাতা ভরে এসেছে, লিখে এসেছে, কিন্তু কোনো ওয়ার্ড পারফেক্ট ছিল না, কোনো প্রিপোজিশন ঠিকভাবে ছিল না, ইভেন একটা সেন্টেন্সও ঠিকভাবে লেখা হয়নি। তাহলে কিন্তু কি 10-এর ভিতর সে কিন্তু কত পাচ্ছে বলো? 10-এর ভিতর দেখা গেল ফলাফল 0। কিন্তু কেউ একজন হয়তো 10টা সেন্টেন্স লিখেছে, কিন্তু 10টা সেন্টেন্স লিখেছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু ভালো নাম্বার পাবে। আচ্ছা, আমরা এরপর পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে কিন্তু কি আছে, এখানে হচ্ছে কন্টেন্টস দেওয়া আছে। কন্টেন্টস দেওয়া আছে, তোমাদের প্রথমেই কিন্তু আমি কি বলেছি, মাস ডিস্ট্রিবিউশনটা বলেছি। কি কি? সিন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এটা হচ্ছে সিন কম্প্রিহেনশনের ভেতর তোমাদের কি কি চ্যাপ্টার আছে, তোমাদের কি কি বিষয়ের উপর পড়তে হবে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে আমরা কি কি পড়বো একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমরা প্রথমে পড়বো লার্নিং ইংলিশ। তোমাদের যাদের বই আছে তারা অবশ্যই বইটার 11 নম্বর পেজে দেখবে, এখানে কিন্তু লার্নিং ইংলিশ নিয়ে একটা কম্প্রিহেনশন দেওয়া আছে। হুম, ইভেন এটা কিন্তু খুবই ইজি। এই কম্প্রিহেনশন গুলো কিন্তু তোমরা যাতে বুঝতে পারো, তোমরা যাতে পারো, সে অনুযায়ী কিন্তু কি কম্প্রিহেনশন গুলো সাজানো হয়েছে। আচ্ছা, তারপরে আছে আমাদের 2 নাম্বার ইউনিট যেটা, সেটা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট। 3 নাম্বার ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ডিজাস্টার্স উই লিভ উইথ। 4 নাম্বারে আছে গেটিং এডুকেটেড। 5 নাম্বারে আছে জবস অ্যান্ড প্রফেশনস। আচ্ছা, সিন কম্প্রিহেনশন নিয়ে পরে আমি অবশ্যই আবার কথা বলবো। আমি তোমাদের প্রথমে সিলেবাসটা বোঝাচ্ছি, বোঝানোর পর আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলবো, বিগত সালের একটা পুরো প্রশ্ন, মার্কস ডিস্ট্রিবিউশনের সাথে তোমাদের পুরো একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলবো, কোন পার্টে কত মার্কস। এটা বলার পরেই কিন্তু কি আমি মূল পড়ায় চলে যাব। আর প্রথম দিন কিন্তু তোমাদের আমি বলেছি, প্রথম দিন আমি পড়া পড়াবো একটু কম, হ্যাঁ পড়াবো একটু কম, কিন্তু সবগুলো বিষয়ে ধারণা দিব বেশি। আচ্ছা, এবার আমরা সিন কম্প্রিহেনশনে কি কি আছে ওটা দেখে নিলাম। এবার আমরা একটু গ্রামার পড়বো। হ্যাঁ, গ্রামারটা দেখি কি কি। আচ্ছা, গ্রামারের শুরুতে, আচ্ছা তোমাদের যাদের বই আছে তোমরা বইয়েও দেখতে পারো, এগুলো বইয়েও আছে। আমি জাস্ট বইয়ের জিনিসটাই আহ তোমাদের যাদের বই নেই তারা যেন সুন্দরভাবে বুঝতে পারো সেই জন্য বইয়ের জিনিসটাই এই প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি। আচ্ছা, গ্রামারের ভেতর আছে ইউজেস অফ আর্টিকেলস। আচ্ছা, আর্টিকেলস, এখন আর্টিকেলস শুনে সবার কি মনে হচ্ছে? এ এন ডি, তাই না? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই আছো তো? আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ সবাই আছো। তোমরা শুধু ক্লাস যখন চলবে, ক্লাসের সময় যে ক্লাসে চলুক না কেন, লাইভে আমাদের সাথে অনলাইন ক্লাসের সাথে তোমরা থাকবে, থেকে একটু কমেন্ট করবে, কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবে সেটা, তাহলেই আমরা বুঝবো যে হ্যাঁ তোমরা আমাদের সাথে ক্লাসে আছো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়বো আর্টিকেলস। এরপরে কি? এরপর ইউজেস অফ টেন্স। টেন্স কি? টেন্স কিন্তু ছোটবেলা থেকেই আমরা যখন 1 থেকে শুরু না হলেও আর্টিকেল হয়তো 1-2 থেকে শুরু হয়েছিল, টেন্স কিন্তু আমরা কিন্তু 5-6 এর থেকে কিন্তু আমাদের টেন্স শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, টেন্স কিন্তু আমরা সবাই জানি। আহ হয়তো এরকম হতে পারে যে মাঝখানে কিছুদিন হয়তো তোমাদের পড়াশোনা হয়নি, হয়তো তোমরা কিছু জিনিস ভুলে গিয়েছো, সমস্যা নাই। আমরা আবার সুন্দরভাবে ক্লাস করব, সবকিছু বুঝিয়ে ক্লাস করব, তোমাদের আবার সবকিছু মনে পড়ে যাবে। হুম, আচ্ছা, তারপরে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হয়তোবা অনেকের কাছে একটু মনে হয় কঠিন মনে হতে পারে, কিন্তু সমস্যা নাই। ইনশাল্লাহ চেষ্টা করব কঠিন জিনিসগুলো যেন সহজভাবে কিভাবে পড়ানো যায় সেটার জন্য অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, তারপরে ৪ নম্বরে আছে ইউজেস অফ ভয়েস। ভয়েস কি? সবার মনে পড়ছে তো? ভয়েস। আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করেছিলাম, তাই না? আমরা কিন্তু অবশ্যই ভয়েস চেঞ্জ করেছি। কারণ এসএসসি পরীক্ষায় কিন্তু কি ইংরেজি একটা মেইন সাবজেক্ট, এবং এই ইংরেজিতে কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন, পার্টস অফ স্পিচ এই জিনিসগুলো কিন্তু থাকবেই। আচ্ছা, এগুলো আবারও আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আবারও আছে। এরপর ৫ নাম্বারে আমাদের আসছে ইউজেস অফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। হুম এটা কিন্তু কি স্পিচ পরিবর্তন। এটা কিন্তু স্পিচ পরিবর্তন তোমাদের আছে। এটাও একটু অনেকের কাছে মনে হতে পারে একটু হয়তোবা জটিল। সমস্যা নাই, ইনশাল্লাহ সবকিছু পড়ানোর সময় সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর ৬ নাম্বারে আছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা এই লাইনটা দিয়ে কিন্তু আমরা বুঝতেছি কি ট্রান্সফরমেশন মানে বাক্য পরিবর্তন। হুম আমরা কিন্তু কি করব? বাক্য পরিবর্তন করব। আচ্ছা, এখানে কি টাইপ অফ মানে কি কিভাবে পরিবর্তন করব বা টাইপ গুলো কি হতে পারে সেটা কিন্তু দেখো, আমি কিন্তু রেড কালার দিয়ে একটু মার্ক করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা কি কি একটু দেখি। টাইপস অফ সেন্টেন্স উইল বি অ্যাসার্টিভ, interrogative, imperative, exclamatory, simple, complex and compound। কি শিক্ষার্থীবৃন্দ, নামগুলো খুব পরিচিত লাগছে না? এগুলো কিন্তু সবই আমরা পড়ে এসেছি আগে। হ্যাঁ, এগুলো কিন্তু সবই আমরা আগে পড়ে এসেছি। জাস্ট এখন হয়তোবা তোমাদের আগে এসএসসি ছিলে, এখন ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো, যেহেতু ক্লাস বড় হচ্ছে, সো হয়তোবা সিলেবাসটা একটু বড় হবে, হয়তোবা একটু কঠিন হবে, কিন্তু সমস্যা নাই। ঠিক সময়ে সুন্দরভাবে সিলেবাস শেষ হয়ে যাবে, আর আশা করি তোমরা ভালোভাবে পারবেও। আচ্ছা, তারপর ৭ নাম্বারে আছে কি ফর্মিং কোশ্চেন। ফর্মিং কোশ্চেন, হ্যাঁ, একটা সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন করতে হবে এটাই হচ্ছে ফর্মিং কোশ্চেন। আচ্ছা, তোমরা ফর্মিং কোশ্চেনে এটা হয়তো অনেকের কাছে পরিচিত লাগছে, অনেকের কাছে হয়তো পরিচিত লাগছে না, সমস্যা নাই। এই চ্যাপ্টার যখন পড়াবো তখন পরিচিত হয়ে যাবে। আচ্ছা, আমি এখন রেড মার্ক করে যে ওয়ার্ড গুলো লিখেছি তোমরা সেগুলো একটু খেয়াল করো। সেটা হচ্ছে ডব্লিউ এইচ। ডব্লিউ এইচ দিয়ে কি বুঝি? যেসব ওয়ার্ড ডব্লিউ এইচ দিয়ে শুরু হবে, সে ডব্লিউ এইচ দিয়ে প্রশ্নগুলো কিন্তু ওইসব ডব্লিউ এইচ দিয়েই কিন্তু প্রশ্নগুলো হবে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিই, হোয়াট। হোয়াটের ভেতর কি আছে? ডব্লিউ এইচ। হ্যাঁ, হোয়াট অর্থ কি। হোয়েন, WHEN, হোয়েন অর্থ কখন। দেখো, হোয়াট অর্থ কি এটাও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক প্রশ্নবোধক একটা শব্দ। হোয়েন কখন, এটাও কিন্তু একটা প্রশ্নবোধক শব্দ। হোয়ার মানে কোথায়, WHER, হোয়ার কোথায়, এটাও কিন্তু কি প্রশ্নবোধক, তাই না? হয়তো প্রশ্ন করা যেতে পারে তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, এরকম আর কি। সমস্যা নাই, এটা যখন আমরা এই চ্যাপ্টার পড়াবো তখন তোমরা ঠিকভাবে শিখতে পারবে। বা ইয়েস অর নো দিয়েও প্রশ্ন হতে পারে। হ্যাঁ, ইয়েস অর নো দিয়েও প্রশ্ন হতে পারে। আচ্ছা, তারপর ৮ নাম্বারে যেটা, এটা কিন্তু একটু বড় এবং এটা কিন্তু খুব মজারও। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, প্রিপোজিশনের ভেতর কিন্তু বিভিন্ন ধরনের শব্দ আছে, বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই কারণে বলা হয়েছে, একটা বাক্য কিন্তু প্রিপোজিশন ছাড়া কমপ্লিট হবে না। হুম যে বিভিন্ন বিভিন্ন বাক্য আছে যেটা ভার্ব দিয়ে কমপ্লিট হয়ে যায়, কিন্তু কিছু কিছু বাক্য আছে যেটাতে প্রিপোজিশন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গ্রামার পার্টটা বুঝে নিলাম। এবার আমরা আসি কম্পোজিশন। প্রথমে বলেছিলাম তোমাদের ৩টা পার্ট, ৩টা পার্টের ২টো পার্ট হয়ে গেল, ২০, ৩৮, ৫০। এবার আসি কম্পোজিশন দিয়ে। আচ্ছা, কম্পোজিশনের ভেতর কি আছে তোমরা একটু খেয়াল করো। প্রথমে আছে রাইটিং ফর্মাল লেটার।
হুম প্রথমে আছে রাইটিং ফর্মাল লেটার, এর ভিতরে কি আছে? অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অথবা অর লোকাল অথরিটি। বিতে কি আছে? রাইটিং ইনফর্মাল লেটার, এটা কাদের কাছে হতে পারে? ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডদের কাছে। মানে প্রথমে তোমরা আগে যেরকম অ্যাপ্লিকেশন লিখেছো ঠিক ওই অ্যাপ্লিকেশন গুলোই। আর বিতে আছে হচ্ছে ফর্মাল লেটার, ওই যে ছোটবেলায় তোমরা লিখেছো, বাংলায় লিখেছো বন্ধুর কাছে চিঠি, বা ফ্যামিলি মেম্বারের কাছে চিঠি, জাস্ট ওইটাই। হ্যাঁ, ইংরেজিতে যেভাবে লিখেছো ওইটাই, বাংলা বা ইংরেজিতে যেভাবে লিখেছো ওইটাই, এখানে আর কি ওই সেম সিলেবাস আর কি। আচ্ছা, তারপর ২ নাম্বারে আছে রাইটিং প্যারাগ্রাফ। হ্যাঁ? ৩ নাম্বারে আছে রাইটিং এ ডায়ালগ ফ্রম এ গিভেন সিচুয়েশন। আচ্ছা, ডায়ালগ কথাটা খেয়াল করো। ডায়ালগ, ডায়ালগ কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু প্র্যাকটিস করে এসেছি। হুম? হয়তোবা কেউ 8, 9 এরকম বিভিন্ন ক্লাসে কিন্তু কি শেষের দিকের ক্লাসগুলোতে কিন্তু আমরা অবশ্যই ডায়ালগ প্র্যাকটিস করে এসেছি। এখানেও আমরা ডায়ালগ প্র্যাকটিস করব, সমস্যা হবে না। আচ্ছা, আর ৪ নাম্বারে আছে রাইটিং এ রিপোর্ট অন এ সিচুয়েশন, ইভেন্ট বা ইনসিডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আম তোমাদের সাথে আলোচনা করলাম সিলেবাস গুলো, মার্কস নিয়ে। এবার আমি একটু আলোচনা করব প্রশ্ন নিয়ে। হুম? তোমাদের প্রশ্ন কেমন হবে এই সিলেবাস অনুযায়ী? আচ্ছা, আচ্ছা, তাহলে তোমাদের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, প্রথমেই তোমাদের থাকবে একটা প্রশ্ন। তোমরা যারা বই কিনেছো তারা একটু একদম পিছনে চলে যাও। পিছনে চলে গিয়ে দেখো তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। পেয়েছো তোমরা? তোমাদের কিন্তু একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে বইয়ের একদম পেছনে। হুম আজকে তোমাদের প্রশ্ন তো আসলে ওইভাবে প্রেজেন্টেশনে শো করা যায় না। আমি এরপরের ক্লাসে চেষ্টা করব তোমাদের প্রশ্নের কিছু স্ক্যান কপি তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে যদি তোমরা প্রশ্নটা দেখো তাহলে কিন্তু কি তোমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা একটু যাদের বই আছে তারা একটু লাস্টের দিকে চলে যাও, ওখানে গিয়ে একটু দেখো। তোমাদের এখানে আছে প্রথমে পার্ট এ। পার্ট এ, পার্ট এ তে আছে সিন কম্প্রিহেনশন। শুরুতেই বলেছি এটার মার্কস 20। হ্যাঁ, এখন এখন আমি বলবো যে এই 20 মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, মানে কি টাইপের প্রশ্ন আসবে, কিভাবে 20 মার্কসটা ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এখানে তোমাদের 4 ধরনের, 4 টাইপের, হুম 4 টাইপের প্রশ্ন থাকবে। প্রতিটাতে থাকবে 5 নাম্বার করে। আমি আবার বলছি, তোমাদের সিন কম্প্রিহেনশনের ভেতর 4 টাইপের কোশ্চেন থাকবে, প্রতিটাতে থাকবে 5 নাম্বার করে। আচ্ছা, এবার আমি বলি 5 নাম্বার থাকবে কিভাবে। যেমন তোমরা একটু দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট ইচ সেন্টেন্স। আচ্ছা, যেমন প্রথমে তোমাদের কোশ্চেন থাকবে, 5টা বাক্য দেয়া থাকবে। যেমন কোশ্চেন 1, 2, 3, 4, এই 1-এর ভেতর থাকবে আবার 5টা বাক্য। হুম মানে 1-এর ভেতর 5 নাম্বার, 2-এর ভেতর 5 নাম্বার, 3-এর ভেতর 5 নাম্বার, 4-এর ভেতর 5 নাম্বার। এখন 5 নাম্বার কিন্তু একটা প্রশ্ন দিয়ে থাকবে না, এটা কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে, ওটা থেকে কিন্তু 5 নাম্বার হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি প্রথম সিন কম্প্রিহেনশন থেকে প্রথম কি টাইপের কোশ্চেন হবে। প্রথমে হবে চুজ দ্য রাইট ওয়ার্ড ইন ব্র্যাকেট টু কমপ্লিট ইফ সেন্টেন্স। এখান থেকে হচ্ছে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে ব্র্যাকেটের ভেতর, আর একটা সেন্টেন্স দেওয়া থাকবে। তোমরা ওই সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে, আর ওই ব্র্যাকেটের ভেতর যে সঠিক ওয়ার্ডটা থাকবে বা সঠিক ভার্ব থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ওটাকে ওই বাক্যটার ভেতর বসিয়ে, ওখান থেকে বসিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। এটা হবে তোমাদের কোশ্চেন 1। এরকম থাকবে তোমাদের 5টা বাক্য। ঠিক আছে স্টুডেন্ট? আচ্ছা, এরপরে আসি আমি 2 নাম্বার। তোমরা 2 নাম্বারে দেখবে, 2 নাম্বারে থাকবে খুব সহজ, ট্রু অর ফলস। আচ্ছা, আমি আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে তোমাদের এই যে 4 ধরনের কোশ্চেন থাকবে, 5টা 5টা করে, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু হবে কি তোমাদের এই কম্প্রিহেনশন থেকে। হুম
তোমাদের কিন্তু কম্প্রিহেনশন থেকে প্রশ্নগুলো হবে, কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হবে। তাই অবশ্যই পরীক্ষা যখন হবে বা ক্লাস টেস্ট যখন হবে তখন তোমরা অবশ্যই কম্প্রিহেনশন গুলো পড়বে। আর আমিও ইনশাল্লাহ এই যে অনলাইন ক্লাস হচ্ছে বা যদি এমনিতে ক্লাস শুরু হয়ে যায় তোমাদেরকে অবশ্যই এগুলো প্র্যাকটিস করাবো, বইয়ে যেগুলো আছে বইয়ের গুলো প্র্যাকটিস করাবো। এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়বে, আর এর মধ্যে থেকে আশা করি ইনশাল্লাহ তোমরা প্রশ্নগুলোর উত্তর করতে দিতে পারবে। আচ্ছা, আমরা ছিলাম 2 নাম্বারে। 2 নাম্বার প্রশ্নটা হবে রাইট ট্রু অর ফলস। ট্রু অর ফলস, হুম, মনে করো ট্রু ফলস। আমরা কিন্তু ছোটবেলা থেকে ট্রু ফলস পড়ে এসেছি, তাই না? ইভেন কিন্তু নিয়মও জানি। কোনো একটা বাক্য যদি সঠিক হয়, যেমন কম্প্রিহেনশনের ভিতর কোনো একটা বাক্য যদি সঠিক হয়, ওটাই যদি প্রশ্নের ভেতর থাকে, জাস্ট সাইডে লিখে দিবে ট্রু। আর যদি কোনো একটা বাক্য না এটা সঠিক না এটা ফলস, তাহলে কি করবে? ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা নিচে লিখে দিবে। আচ্ছা, তারপর 3 নাম্বার প্রশ্ন কি টাইপের হবে? 3 নাম্বারে হবে fill in the gaps with the correct form of the words in brackets. Add any preposition if necessary. 3 নাম্বারটা হবে একটা করে ওয়ার্ড দেওয়া থাকবে, সেটার সঠিক ফর্মটা কি হবে ওটা জাস্ট তোমরা সেন্টেন্সটাতে বসিয়ে দিবে। এর সাথে কি হতে পারে? প্রিপোজিশন অ্যাড হতে পারে। এটা ইনশাল্লাহ আমরা যখন গ্রামারে প্রিপোজিশন পড়াবো তখন সব সলভ হয়ে যাবে। আচ্ছা, আর 4 নাম্বার পার্টে থাকবে কি? 4 নাম্বার পার্টে থাকবে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। আচ্ছা, 4 নাম্বার পার্টে থাকবে হচ্ছে কিছু কিছু ছোট প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের, এটা ওই কম্প্রিহেনশন থেকেই থাকবে। ঠিক আছে স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু সিন কম্প্রিহেনশনের ভেতর 20 মার্কস এর ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এবার আসি গ্রামার। গ্রামারের 30 নাম্বার কিভাবে বিভাজন হবে সেটা আমি তোমাদেরকে বলবো। তোমাদের যাদের কাছে বই আছে তারা একটু দেখতে পারো, যাদের বই নেই কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আজকে আমি তোমাদের প্রশ্নটা স্ক্যান করে এখানে দিতে পারিনি, সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আবার প্রশ্নটা তোমাদের স্ক্যান করে এখানে দিয়ে দিব। আমি আজকে বলে দিলাম, নেক্সট ক্লাসে যখন তোমাদের আমি প্রশ্নটা স্ক্যান করে তোমাদের দেখাবো তোমাদের সব মনে হয়ে যাবে যে হ্যাঁ স্যার তো এরকম বলছিলেন, এই পার্টগুলোই তো স্যার আলোচনা করছিলেন, খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের গ্রামার পার্টের 30 নাম্বার কি কি পোর্শনে কিভাবে আসবে সেটা আমি বলে দিই। প্রথমে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। প্রথমে তোমাদের 5 নাম্বার থাকবে আর্টিকেল নিয়ে, যেটা আজকে আমি একটু পড়াবো। 6 নাম্বারে থাকবে fill in the blanks with right form of verbs given in the brackets. এটা হচ্ছে ভার্বের রাইট ফর্ম। হ্যাঁ, ভার্বের রাইট ফর্ম যেটা সেটা তোমাদের এখানে থাকবে। ভার্বের রাইট ফর্ম কিভাবে পারবে বলো? ভার্বের রাইট ফর্ম যেটা সেটা তোমাদের এখানে বসাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে টেন্স। টেন্স থেকে যদি তোমরা টেন্সটা ঠিকভাবে পড়ো তাহলে কিন্তু রাইট ফর্ম আর ভার্বটা ভালো করে পারবে। এরপরে থাকবে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জটা তোমাদের থাকবে। এরপরে থাকবে চেঞ্জ দ্য স্পিচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এরপরে থাকবে তোমাদের স্পিচ চেঞ্জ। এরপরে থাকবে ট্রান্সফরমেশন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্রেকেটস। এটা থাকবে তোমাদের সেন্টেন্সকে কিভাবে ট্রান্সফর্ম করতে হবে সেটা। আর 10 নাম্বারে থাকবে পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 30, তার মানে হচ্ছে 5 ধরনের প্রশ্ন, 6 ধরনের প্রশ্ন অ্যান্সার করতে হবে। 5 × 6 তার মানে হচ্ছে 30, কিন্তু এখানে তোমাদের থাকবে 7 ধরনের প্রশ্ন। তার মানে কি তোমাদের কিন্তু সুযোগ থাকবে, তোমরা যে কোনো একটা পার্ট বাদ দিতে পারো। হুম, যেমন কারো মনে হচ্ছে আহ যে ভয়েসটা আমার কাছে একটু কঠিন, তাহলে সে ভয়েসটা বাদ দিয়ে অন্য কিছু অ্যান্সার করতে পারো। বা কারোর কাছে মনে হচ্ছে স্পিচটা একটু কঠিন হয়ে গেছে, তাহলে সেই স্পিচটা বাদ দিতে পারো। আচ্ছা, এটা আমরা গ্রামারটা শেষ করলাম। এবার আমরা আসি কম্পোজিশনে। কম্পোজিশনে কি আছে আমি কিন্তু তোমাদেরকে বলেছি। হ্যাঁ, দেখো এখানে কম্পোজিশনে কিন্তু আছে কি, রাইটিং ফর্মাল লেটার। রাইটিং ফর্মাল লেটারের মধ্যে কি আছে আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন বিগত সালের একটা প্রশ্নের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এ সিট ইন দ্য এটিআই হোস্টেল। মানে কি, যেটা তোমাদের এখন বার্নিং ইস্যু। তোমরা এখানে আসবে, এসে সিটের জন্য অ্যাপ্লিকেশন করবে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে। তো এরকম মানে জাস্ট খুবই সহজ, মানে যে টপিকস গুলো তোমরা অবশ্যই পারবে সেই টপিকস গুলো নিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বা
লেটার লিখতে হবে। তারপরে এরপর আছে কি প্যারাগ্রাফ। তোমাদের এখন আসতে পারে যেমন করোনা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, এটা কিন্তু খুবই একটা বার্নিং ইস্যু, তাই না? আমরা এখন পুরো পৃথিবী পুরো বিশ্ব কিন্তু কি মানে করোনার একটা ভয়ে আমরা অস্থির আর কি, যাই হোক। তো এরকম করোনা নিয়ে একটা আসতে পারে। তারপরে ধরো আসবে কি ডায়ালগ আসতে পারে। কি কি টাইপ আসতে পারে? রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। মানে ধরো তুমি এবং তোমার বন্ধু এমনিতে আলোচনা করো না যে ক্লাস টেস্টের আগে বা ফাইনালে কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, সেটা নিয়ে একটা ডায়ালগ হতে পারে। এই মানে খুবই সহজ, খুবই সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি একটু পড়ায় চলে যাই। এতক্ষণ কিন্তু আমরা কি করলাম, তোমাদের আশা করি ইনশাল্লাহ পুরো সিলেবাসটা কি, মাস ডিস্ট্রিবিউশন কত, আমাদের কিন্তু এটা এতক্ষণ বলা হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা কি করব, এখন কিন্তু আমরা একটু ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে চলে যাব। আচ্ছা, আমরা হচ্ছে গ্রামার। প্রথমে তোমাদের বইটা শুরু হয়েছে কম্প্রিহেনশন দিয়ে, মানে এ হচ্ছে কম্প্রিহেনশন, বি হচ্ছে গ্রামার। আমরা হচ্ছে গ্রামার দিয়ে শুরু করব। গ্রামার দিয়ে শুরু করব কেন বলি একটু। কারণ হচ্ছে গ্রামার পার্টের মার্কসটা বেশি। ইভেন তুমি যদি গ্রামার পার্টস এর যে টপিকস গুলো আছে, তুমি যদি সেই 8টা বা 10টা টপিক যদি তুমি ঠিকভাবে পড়তে পারো, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু তোমাদের সিন কম্প্রিহেনশনের যে 20 মার্কস, ওটাও কিন্তু সলভ করা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গ্রামারের ভেতর আমি শুরুতেই বলেছিলাম তোমাদের প্রথমে শুরু হয়েছে ইউজেস অফ আর্টিকেলস দিয়ে। সো আজকে আমরা খুব সহজ আর্টিকেল দিয়ে এটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাদের বই আছে, প্লিজ তোমাদের একটু অনুরোধ করছি, তারা একটু বইটা দেখো। 44 নাম্বার পেজটা বের করে ফেলো বইয়ের। আর যাদের বই নেই, কোনো সমস্যা নেই, তোমরা, আমি যে স্লাইড গুলো দেখাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে জাস্ট এটা দেখবে, শুনবে। ইভেন সবাই, যাদের বই আছে বা যাদের বই নেই, সবাই খাতায় নোট করবে। কারণ কিছু জিনিস আমি বই থেকে পড়াবো, কিছু জিনিস আমি একটু বাইরে থেকেও পড়াবো। মানে যেভাবে তোমাদের সহজ হবে সেই চেষ্টাটাই কিন্তু আমি করব। হ্যাঁ, আমার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, কিভাবে তোমরা বুঝতে পারো এবং তোমাদের মার্কসটা কিভাবে ভালো করা যায়, সেটাই কিন্তু উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা পড়ায় চলে যাই। আর্টিকেল কাকে বলে? খুবই সহজ। কি? এ, এন ও ডি কে আর্টিকেল বলা হয়। ঠিক আছে? আবার আমি বলি, এ, এন ও ডি কে আর্টিকেল বলা হয়। মানে হচ্ছে 3টা ওয়ার্ড জাস্ট, এ, এন ও ডি, এই 3টা জিনিসকে আমরা হচ্ছে আর্টিকেল বলি। আচ্ছা, আর্টিকেল হচ্ছে 2 প্রকার, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, প্রথমে আমরা ডেফিনিট আর্টিকেল কি সেটা একটু বলি। ডেফিনিট আর্টিকেল দি দ্বারা এক বা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় বলে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝার জন্য কিন্তু দিকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল বলে, হ্যাঁ। মানে হচ্ছে কোনো একটা জিনিসকে যখন আমরা কি করব, নির্দিষ্ট করে বুঝাবো, তখন কিন্তু আমরা ওই শব্দটার পূর্বে দি বসাবো। ঠিক আছে? আবার আমি একটু বলি, কোন একটা জিনিসকে যেমন নির্দিষ্ট করে বুঝাবো, তখন আমরা এর পূর্বে অবশ্যই দি বসাবো। আচ্ছা, এটা তোমাদের কাছে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে যখন আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো ডিফিনিট আর্টিকেলের 14টি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। 14টি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। এটা আমি শুরুতে তোমাদেরকে বোঝাবো। এগুলো আমি রুল করে করে পড়াবো। যেমন রুল 1। রুল 1 মানে কি? নিয়ম। রুল হচ্ছে নিয়ম, যে এটা যদি আমি এই নিয়মে পড়ি তাহলে কিন্তু কি হবে, আমার ভালো হবে। আচ্ছা, তাহলে রুল 1 এর ভেতর কি আছে দেখো। আমি এখানে কতগুলো শব্দ বলবো, তোমরা অবশ্যই শব্দগুলো নোট করে নিবে। ইভেন ক্লাস যখন শেষ হয়ে যাবে, আজকে সারাদিন পরে ক্লাস যখন শেষ হবে, তখন অবশ্যই তোমরা একটু এই ওয়ার্ড গুলো মেমোরাইজ করবে। হ্যাঁ, একদিনই তো হবে না, ধীরে ধীরে হবে। প্রতিদিন একটু একটু করে পড়বে। বা আজকে যে ক্লাসটা নিলাম, এটা জাস্ট একটু দেখবে, শুক্র শনিবার বন্ধ আছে, সবগুলো ক্লাস একটু দেখবে যে হ্যাঁ, যে স্যার কি পড়ালেন, একটু দেখি। এরকম জাস্ট প্রতিদিনেরটা যদি প্রতিদিন তোমরা একটু দেখে নাও, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা,
আমরা তাহলে কি ছিলাম? রুল 1 এ ছিলাম। ডেফিনিট আর্টিকেলের ব্যবহারগুলো কি? পবিত্র ধর্মগ্রন্থ, নদী, সাগর, উপসাগর, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, বড় জাহাজ, ট্রেন, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নামসমূহ, উচ্চ পদস্থ বা পেশাগত নাম, ঐতিহাসিক ঘটনা ইত্যাদির ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। ঠিক আছে? আমি এগুলো বললাম বাংলায়। এবার আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো। আচ্ছা, যেমন পবিত্র ধর্মগ্রন্থ কি? দ্য কোরআন। আমাদের মুসলিম ধর্মগ্রন্থ দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা। হ্যাঁ, এরকম যে পবিত্র ধর্মগ্রন্থ যা আছে, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আমরা অবশ্যই দি বসাবো। এটা কিন্তু চাঁদ সূর্যের মতো নিরন্তর সত্য যে এগুলোর পূর্বে আমাদের দি বসাতে হবে। আচ্ছা, এরপর আসি নদীর নাম। আমাদের যে দেশের নদী বলো বা পৃথিবীর অন্যান্য বিশ্বের অন্যান্য নদী বলো, সবগুলো নদীর নামের পূর্বে দি বসাতে হবে। যেমন কি? দি পদ্মা, দি যমুনা, দি মেঘনা। আচ্ছা, আমি একটু বলে নেই। সেটা হচ্ছে, এখন তোমরা ভাবতে পারো যে এত কিছু মুখস্থ করবো কিভাবে, যে কোনটা কোনটার আগে দি বসবে। এটা কিন্তু মানে একটু জাস্ট একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বোঝার না, এটা জাস্ট একটু মুখস্থ। এটা জাস্ট একটু মুখস্থ যে কোন কোন জিনিসের পূর্বে আমার দিটা বসাতে হবে, এটা জাস্ট একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর আসে পাহাড় বা পর্বত। দা হিমালয়া, দা আল্পস। হ্যাঁ, এই নামগুলো তো তোমরা অবশ্যই শুনেছো। এবার আসি দ্বীপপুঞ্জ, দা আন্দামানস, দা ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, এরপর আসি সাগরের নাম। দা অ্যারাবিয়ান সি, দা মেডিটেরিয়ান সি, মানে ভূমধ্য সাগর। আচ্ছা, এরপরে আসি জাহাজের নাম। জাহাজের নামের পূর্বে দি বসে কি? দি টাইটানিক, দি কুইন ভিক্টোরিয়া। টাইটানিক কি? টাইটানিক কি? বিখ্যাত মুভি, তাই না? আচ্ছা, দ্য টাইটানিক, দ্য টাইটানিক। দৈনিক সংবাদ। দৈনিক সংবাদ কি? আমাদের দেশের পত্রিকা বলো বা ইন্টারন্যাশনাল পত্রিকা বলো, আন্তর্জাতিক পত্রিকা বলো, যে কোনো পত্রিকার নামের পূর্বে কিন্তু কি? দি বসবে। ভৌগোলিক নাম। পাঞ্জাব, পাঞ্জাব একটা প্রদেশ, একটা ভৌগোলিক নাম, এটার পূর্বে দি বসবে। ট্রেনের নাম, আমি আমাদের দেশের ট্রেনের কথাই বলি, দা মহানগর এক্সপ্রেস, দা একতা এক্সপ্রেস, দা তিস্তা এক্সপ্রেস। মানে যে ট্রেনের নামই হোক তার পূর্বে দি বসবে। আচ্ছা, এরপর হচ্ছে বিখ্যাত ভবনের নাম। তাজমহল। বিখ্যাত ভবনের নাম আসলেই শুরুতেই আমাদের কি মনে আসে? তাজমহল। মহলের নামের পূর্বে দি বসবে। আচ্ছা, পেশাগত নাম। দা সেক্রেটারি। ঐতিহাসিক ঘটনা। দা ফ্রেঞ্চ রেভলিউশন। এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমরা এরপর পরবর্তী স্লাইডে চলে যাই। এটা দেখো, রুল 2। মাসের তারিখের পূর্বে দি ব্যবহৃত হয়। আচ্ছা, মাসের তারিখের পূর্বে, যেমন আজকে কত তারিখ? আজকে জানুয়ারির 6 তারিখ। তাহলে কি হবে? দা 6 জানুয়ারি 2021। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। আমি কিন্তু সব থেকে সহজ উদাহরণ এবং কিভাবে সহজভাবে বোঝানো যায়, আমি কিন্তু সেটাই তোমাদের জন্য স্লাইডে নিয়ে এসেছি। আচ্ছা, এরপরে রুল 3 দেখো, 3 নম্বর নিয়ম যেটা, জাতির নামের আগে দি ব্যবহৃত হয়। যে কোনো জাতি, যেমন কি আমরা বাঙালি জাতি, দা বেঙ্গলিস, দা আমেরিকান, দা ইংলিশ, দা আফ্রিকান। যে কোনো জাতির আগে কিন্তু কি? দি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর 4 নম্বর রুল দেখো, কোন নাউন গুণবাচক শব্দ দ্বারা বিশেষিত হলে তার পূর্বে কি? দি বসে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, দা হোয়াইট ডগ। দেখো, ডগটা কি কালার? কালারটা হচ্ছে হোয়াইট। এখানে যদি হতো দা, এখানে যদি হোয়াইটের জায়গায় যদি ব্ল্যাক হতো তাহলে হতো কি? দা ব্ল্যাক ডগ। ঠিক আছে স্টুডেন্ট? তার মানে কোন একটা নামের পূর্বে যদি কোন একটা কিছুতে বিশেষায়িত করা হয়, যেমন রেডও হতে পারতো, হ্যাঁ, কালার দিয়ে এখানে বিশেষায়িত করা হয়েছে, সেটার পূর্বে কি বসবে? দি বসবে। আচ্ছা, এরপরে আসি কি? এরপরে আসে একই জাতীয় সকলকে বুঝাতে কমন নাউনের একবচন বা সিঙ্গুলার আকারের পূর্বে দি ব্যবহৃত হয়। আচ্ছা, এটা হচ্ছে একই জাতীয় সকলকে বোঝাতে। একই জাতীয়, যেমন একই একটা জাতীয়, একই জাতিকে যদি বোঝানো হয়, একই প্রজাতিকে যদি বোঝানো হয়, তাহলে কি হবে? তাহলে তাহলে কিন্তু এটার পূর্বে, কমন নাউনের পূর্বে কিন্তু দি বসবে। আচ্ছা, এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দা হর্স ইজ এ ফেথফুল অ্যানিমেল। এখানে কি? এখানে কিন্তু একটা হর্সকে বোঝানো হয়নি যে একটা হর্সই ফেথফুল, হ্যাঁ, বা বিশ্বস্ত। এখানে কিন্তু পুরো ঘোড়া, পুরো হর্সকে বোঝানো হয়েছে, হর্স প্রজাতিকে বোঝানো হয়েছে যে দা হর্স ইজ এ ফেথফুল অ্যানিমেল, মানে হর্স প্রজাতিটাই বিশ্বস্ত। তারপরে দেখো, এখানে আমি বলেছি গোলাপ। দ্য রোজ ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। আমরা সবাই জানি ফুলের রানী হচ্ছে গোলাপ।
এখানে কিন্তু এটা বাংলাদেশেই হোক বা তোমার বাড়ির সামনেই হোক বা বিশ্বের যেখানেই হোক, গোলাপ হচ্ছে ফুলের রানী। এখানে এটার পূর্বে অবশ্যই দি বসবে। আচ্ছা, এখানে কিছু ব্যতিক্রমও আছে, আমি একটু লাল কালি দিয়ে দিয়েছি। মানব জাতি বুঝাতে ম্যান ও উইমেনের পূর্বে দি বসে। আচ্ছা, একটু খেয়াল করো, মানব জাতি বুঝাতে ম্যান ও উমেনের পূর্বে দি বসে। আচ্ছা, আচ্ছা, এরপর আসি রুল 6। এখানে আছে কি, এটা দেখো, এটা খুবই মজার। এটা ছোটবেলায় আমরা পড়ে এসেছি। যেসব নাউন একটির অধিক হয় না, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র ইত্যাদির নামের পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন চাঁদ কি, চাঁদ একটা, চিরন্তন সত্য। সূর্য কি, সূর্য কিন্তু একটা। পৃথিবী কি, আমাদের পৃথিবীও একটা। হ্যাঁ, এগুলোর পূর্বে কি অবশ্যই দি ব্যবহৃত হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দেখো, দুটো জিনিসের পূর্বে দি ব্যবহৃত হয়েছে, দ্য আর্থ, দ্য সান। হ্যাঁ, তারপরে দেখো, লুক অ্যাট দ্য মুন। এখানে চাঁদের পূর্বে দি ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো, 3 নম্বর উদাহরণটা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হুম এখানে কি হয়েছে, এখানে কিন্তু দি দুটো জায়গায় ব্যবহৃত হয়েছে, দ্য সান ইন দ্য ইস্ট, এখানেও কিন্তু দি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে রুল 7টি একটু খেয়াল করো, এটা কিন্তু রুল 6 এবং রুল 7, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আমি দেখেছি, তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এই দুটো থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় তোমাদের একটা আসবে। বা সাধারণত আগে পরীক্ষায় কিন্তু কি একটা কিন্তু এসেছে। এটা কিন্তু আমি একটা মানে বলেই দিলাম তোমাদের। এটা কিন্তু তোমাদের বলেই দিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো নোট করবে। আমি কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে বলে দিব এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট করো। এটা কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা জাস্ট ওই জিনিসটা নোট করবে। ইনশাল্লাহ দেখবে পরীক্ষায় ওটা না আসলে ওই টাইপের কিন্তু তোমাদের কি কমন পড়ে গেছে। আচ্ছা, এবার আসি রুল 7। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি ব্যবহৃত হয়। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু বুঝবে। যেমন অনেকের মধ্যে যে সব থেকে ভালো, তাকে কি বলা হয়, বেস্ট, তাই না? যেরকম হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস। হুম অনেকের মধ্যে যে সর্বোত্তম, তার পূর্বে অবশ্যই দি বসবে, হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস। এটা একটু তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার আসি ইনডিফিনিট আর্টিকেল। হুম ইনডিফিনিট আর্টিকেলটা কি, তোমরা একটু দেখো, এখানে লিখেছি এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, মানে সহজ। হুম এ অথবা এন এই দুটাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, আর ডি কে ডেফিনিট মানে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আচ্ছা, কেন বলা হয়? কারণ এরা নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে নাউনের সংখ্যা বোঝায় বা অনির্দিষ্টভাবে বুঝায়। এই জন্যই কিন্তু এদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। আচ্ছা, এদের কিছু ব্যবহার আছে, এদের ব্যবহারগুলো তোমাদের একটু দেখাচ্ছি এখানে। দেখো, প্রথমে আছে রুল 1। সাধারণত ওয়ার্ডের উচ্চারণের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বে এ বসে। আচ্ছা, আমি দেখো সবুজ কালি দিয়ে, এখানে গ্রিন কালার দিয়ে দেখো এখানে একটু মার্ক করে দিয়েছি। কনসোনেন্ট সাউন্ড মানে হচ্ছে কি, আমরা ছোটবেলায় পড়েছি ভাওয়েল এবং কনসোনেন্ট। এখানে কিন্তু অনেক সময় কনসোনেন্ট যদি থাকে, যেমন ভাওয়েল হচ্ছে 5টা, পরবর্তী স্লাইডে দেখাবো। ভাওয়েল বাদে যে ওয়ার্ড 5টা ভাওয়েল বাদে যে শব্দগুলো, সেগুলো কিন্তু ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু কি, সেগুলো কিন্তু কনসোনেন্ট। এখন কনসোনেন্ট হলেই যে তার পূর্বে এ বসবে এটা না, কনসোনেন্ট সাউন্ড হতে হবে, তার পূর্বে এ বসবে। কারণ কনসোনেন্ট আছে কিন্তু উচ্চারণটা কিন্তু কনসোনেন্ট সাউন্ডে আসেনি, এসেছে ভাওয়েলের মতো, সেক্ষেত্রে কিন্তু এন হবে। এটা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এখানে একটু উদাহরণ দিয়ে দিলেই বুঝতে পারবে তোমরা। এ বুক, বি, এ ক্যাট, এ ডগ, এখানে কিন্তু কি জাস্ট কনসোনেন্ট সাউন্ড এসেছে। আচ্ছা, আর 2 নম্বর আছে ওয়ার্ডের উচ্চারণের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান অ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যাপল, অ্যান অরেঞ্জ, অ্যান এগ। আচ্ছা, এবার তোমাদেরকে বলি এর ভাওয়েল গুলো কি কি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি কি একটু লিখে নাও। এ, ই, আই, ও, ইউ। আবার আমি বলছি, এ, ই, আই, ও, ইউ। এই 5টা আমাদের মানে ধরতে গেলে একরকম মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু মনে রাখতে হবে এই 5টা ভাওয়েল। হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ। ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু এটা আমাদের দেখো আসতেছে, ছোটবেলায় আমরা পড়েছি এ, ই, আই, ও, ইউ। তো এটাই কিন্তু আবার চলে এসেছে।
তো যাই হোক, যদি আমাদের ওয়ার্ডের শুরুতে এ ই আই ও ইউ থাকে তাহলে কিন্তু তার পূর্বে আমাদের অ্যান বসবে, যেমন অ্যান ইলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপল, অ্যান আইসক্রিম, অ্যান অক্স। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো স্টুডেন্টরা। আচ্ছা, এরপর আমরা রুল টু। রুল টু তে কি আছে? ওয়ার্ডের শুরুতে ভাওয়েল বা ভায়োলস থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউ বা ওয়াই হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। আচ্ছা, এটা তোমাদেরকে আমি একটু বলি। যেমন দেখো, এখানে আছে ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ওয়ান আইট, ইউনিফর্ম। এখানে দেখো কি ই, এ ই আই ও ইউ এগুলো কিন্তু এখানে আছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে কি ইউ এর মতো বা ওয়াই এর মতো। তাহলে যদি উচ্চারণ ইউ বা ওয়াই হয় তাহলে কিন্তু তার পূর্বে কিন্তু এন বসবে না। এখানে উচ্চারণের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ইউরোপিয়ান, ওয়ান, ওয়ান আইট, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তার পূর্বে অবশ্যই আমাদের কি বসবে? এন বসবে। আচ্ছা, এরপরে আসি লাস্ট স্লাইডে। আম, এখানে আছে যে যদি ভাওয়েল থাকা সত্ত্বেও, হ্যাঁ, যদি এখানে আমাদের কি আছে, আম, এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা আমাদের খেয়াল করতে হবে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এ না বসে এন বসে। আচ্ছা, আমি আবার একটু বলি, স্লাইডটা একটু এখানে কেটে গিয়েছে, সমস্যা নাই, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বললে বুঝবে। এখানে একটু কেটে গিয়েছে স্লাইডটা, সেই জন্য আমি খুবই দুঃখিত। তোমাদের বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু লিখে নাও। শব্দের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো করে। আচ্ছা, কনসোনেন্ট আমি কি বলেছি? এ ই আই ও ইউ, এই পাঁচটা শব্দ বাদে যদি বি সি ডি, এ বি সি ডি, এফ জি এইচ এম এন, মানে যা আছে বাকি যে শব্দগুলো আছে সবগুলো কিন্তু কনসোনেন্ট। এখন এই কনসোনেন্ট গুলোর উচ্চারণ যদি কি হয়, ভাওয়েলের মতো হয়, তাহলে কিন্তু এর পূর্বে অবশ্যই আমাদের অ্যান বসবে, অবশ্যই অ্যান বসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। যেমন এখানে দেখো আছে এম এ, এমপি, দেখো এম, আমাদের কিন্তু তুমি এম, এম এর আগে কিন্তু একটা এ চলে আসতেছে, তাই না? কনসোনেন্ট থাকা সত্ত্বেও কিন্তু এম চলে এ চলে আসতেছে, এই জন্য এর পূর্বে আমাদের এন হবে। তারপরে দেখো এন, এল এল বি, এল এল বি, এল এল বি দি, হ্যাঁ, এখানেও কিন্তু কি এল চলে আসতেছে। তো দেখো, আমি তোমাদের একটু উদাহরণ দিই, তুমি চিন্তা করো এ লাইট, লাইটের কিন্তু এ হবে, কিন্তু এল এল বি এখানে কিন্তু উচ্চারণের পূর্বে এ চলে আসতেছে, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা ভায়োলের মতো হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এন বসাতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের সময় শেষ হয়ে এসেছে এবং তোমাদের কাছে আমি দুঃখিত, আমার একটা স্লাইড একটু একটু দেখা যাচ্ছে যে একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, পরবর্তী ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। প্রয়োজন পড়লে পরবর্তী ক্লাসে আমি আবার এই স্লাইড দেখাবো। হ্যাঁ, আবার এই স্লাইড দেখাবো, আর অবশ্যই তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো। আর তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেই পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই বই কিনে ফেলবে। আর এখানে কিছু এক্সারসাইজ আছে আর্টিকেলের ভেতর, তোমরা দেখবে লাস্টে একদম শেষে কিছু এক্সারসাইজ আছে। আমি আজকের যে রুলগুলো পড়ালাম এই রুলের ভেতর যে এক্সারসাইজ গুলো পড়বে তোমরা কিন্তু অবশ্যই এগুলো সলভ করবে। আর যদি কেউ কোনোটা না বুঝো অবশ্যই প্রশ্ন করে জানাবে যে স্যার এটা বুঝতে পারিনি, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ এই অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।